অবনীবাবুর নিখোঁজ হওয়ার প্রায় 40 বছর পর রুদ্র নামের এক তরুণ গবেষক সেই জমিদার বাড়ির রহস্য উন্মোচনে আগ্রহী হলেন। তার কাছে ছিল এক পুরনো ডায়েরি, যেখানে বাড়িটির কিছু সাংকেতিক তথ্য দেওয়া ছিল। রুদ্র জানতো যে বাড়ির বাতাস ভারী আর মানুষজন কথা বলতে ভয় পায়, তবুও সে পিছু হটেনি। একদিন গভীর রাতে সে যখন জমিদার বাড়ির সামনে পৌঁছালো, চারিদিক যেন জমাট বাঁধা এক নিস্তব্ধতায় ডুবেছিল। হাতে একটা টর্চ আর ডায়েরিটা নিয়ে রুদ্র ভেতরে প্রবেশ করলো। জমিদার বাড়ির ভাঙাচোরা ঘরগুলো দেখে সে বুঝতে পারলো অবনীবাবুর নিখোঁজ হওয়ার পর এখানে আর কেউ আসেনি। হঠাৎ পূর্ব কোণের সেই বন্ধ ঘরটার সামনে এসে তার ডায়েরির সংকেতগুলো মিলে গেল। কাপা হাতে সে দরজার তলা দিয়ে একটা আলো ফেললো। আর কি আশ্চর্য, তলার ফাঁক দিয়ে একজোড়া রূপোর ঘুঙুরের মতো কিছু একটা চকচক করে উঠল। রুদ্র তখন তার ডায়েরিটা আরো ভালোভাবে মেলাতে শুরু করলো। সংকেত অনুযায়ী এই ঘুঙুর জোড়া আসলে অবনীবাবুর বাড়ির পূর্বপুরুষের এক গুপ্তধনের সাথে যুক্ত। সেই রহস্য উদ্ঘাটনে সে ঘরের তালাটা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু তালাটা এমন ভাবে আটকে ছিল যে কোনো মতেই নড়ছিল না। তখনই তার কানের খুব কাছে কেউ একজন ফিসফিস করে বলে উঠল, গুপ্তধনের লোভ ত্যাগ করো রুদ্র, নইলে তুমিও এই বাড়ির অশুভ আত্মাগুলোর একজন হয়ে যাবে। রুদ্র ভয়ে জমে গেল, কিন্তু তার কৌতূহল তাকে থামতে দিল না। সে আরো জোরে তালাটা ধরে টান দিল, আর এক অদ্ভুত শব্দে দরজাটা আপনা আপনি খুলে গেল। ভেতরে ঢুকে সে দেখলো ঘরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে আছে নানা প্রাচীন জিনিসপত্র আর মেঝেতে আঁকা এক জটিল নকশা। রুদ্র সেই নকশার উপর ডায়েরির সংকেতগুলো মেলাতে লাগলো। হঠাৎ মেঝে থেকে একটা গোপন কুঠুরির দরজা খোলার শব্দ পাওয়া গেল। নিচে নামার সিঁড়িগুলো দেখে তার বুক কাঁপতে লাগলো, কিন্তু সে পিছপা হলো না। সিঁড়ি বেয়ে নিচে নামতেই সে এক অন্ধকারের রাজ্যে প্রবেশ করলো। টর্চের আলোয় সে দেখতে পেল ধুলোয় ঢাকা এক প্রাচীন সিন্ধুক, যার উপর খোদাই করা আছে অদ্ভুত কিছু প্রতীক। রুদ্র বুঝতে পারল অবনীবাবু এই সিন্ধুকের রহস্য ভেদ করতেই নিজের জীবন বিপন্ন করেছিলেন। রুদ্র যখন সিন্ধুকটা খোলার জন্য এগিয়ে গেল, ঠিক তখনই সিঁড়ির মুখ থেকে ভারী কাঠের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। সাথে সাথেই চারপাশ থেকে শত শত ঘুঙুরের আওয়াজ একসাথে বেজে উঠল। অন্ধকারেই রুদ্র টের পেল ঘরের তাপমাত্রা -ডিগ্রিতে নেমে গেছে। তার নিঃশ্বাস নেওয়ার বাতাসটুকু যেন জমে বরফ হয়ে যাচ্ছে। সে আতঙ্কিত হয়ে বাঁচার চেষ্টা করলো, কিন্তু দেয়ালগুলো যেন চারপাশ থেকে আরো ছোট হয়ে তাকে পিষে মারার জন্য এগিয়ে আসতে লাগলো। ঠিক তার কানের কাছে আবার সেই বরফ শীতল কণ্ঠস্বর ফিসফিসিয়ে উঠল, এই সিন্ধুকের রহস্য ভেদ করতে গিয়ে অবনীবাবু জীবন হারিয়েছেন। রুদ্র, তুমিও পারবে না এই সত্য থেকে রেহাই পেতে। ভয়ে রুদ্রের হাত পা কাঁপতে লাগলো। সে কোনো রকমে টর্চের আলোটা সিন্ধুকের উপর ফেললো। তখন হঠাৎ সিন্ধুকের ঢাকনাটা আপনা আপনি খুলে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত আলো, যা মুহূর্তের মধ্যে পুরো ঘরটাকে ভরিয়ে দিল। সেই আলোর ঝলকানি যেন সিন্ধুকের ভেতরে সমস্ত অন্ধকার দূর করে দিল। রুদ্র দেখতে পেল সিন্ধুকের ভেতরে রাখা আছে অবনীবাবুর সেই পুরনো ডায়েরিটার আসল খণ্ড এবং তার সাথে জড়িয়ে থাকা কিছু অমূল্য প্রাচীন দলিলপত্র। এই দলিলপত্রগুলো থেকে রুদ্র বাড়িটির অভিশাপের পেছনের আসল সত্য জানতে পারল। সে বুঝতে পারল যে অতীতে এই বাড়িতে একটি বড় অন্যায় হয়েছিল, যার প্রায়শ্চিত্ত না করলে এই বাড়িকে অভিশাপ মুক্ত করা সম্ভব নয়। রুদ্র তখন সেই দলিলপত্রগুলো সংগ্রহ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে প্রতিজ্ঞা করল যে সে অবনীবাবুর আত্মা এবং এই বাড়ির অভিশাপের আসল সত্য সবার সামনে নিয়ে আসবে এবং বাড়িটিকে অভিশাপ মুক্ত করবে। রুদ্র তখন তার গবেষণার কাজ শুরু করলো। সে পুরনো নথি ঘেঁটে এবং বিশেষজ্ঞের সাহায্য নিয়ে বাড়িটির ইতিহাস এবং অবনীবাবুর নিখোঁজের পেছনের আসল কাহিনী উদ্ঘাটন করতে লাগলো। কিছুদিনের মধ্যেই রুদ্র সেই বাড়ির অন্ধকার অধ্যায়গুলোকে এক এক করে মিলিয়ে ফেলতে শুরু করলো। সে আবিষ্কার করলো যে বাড়িটির অভিশাপের সাথে জড়িত আছে একটি বেদনাদায়ক প্রেম কাহিনী, যার অবসান কখনোই সঠিকভাবে করা হয়নি। রুদ্র ঠিক করলো সে সেই প্রেম কাহিনীর অসম্পূর্ণ অংশটিকে পূর্ণ করে অভিশাপটিকে দূর করবে। সে তার প্রস্তুতি নেওয়া শুরু করলো। সবকিছু প্রস্তুত করে রুদ্র এক অমাবস্যার রাতে আবার জমিদার বাড়ির সেই গোপন কুঠুরিতে প্রবেশ করলো। তার সাথে ছিল কিছু নির্দিষ্ট সামগ্রী, যা দিয়ে সে সেই অসমাপ্ত কাজ করতে পারবে বলে আশা করছিল। রুদ্র কুঠুরির ঠিক মাঝখানে সেই জটিল নকশাটার উপর বসে পড়ল। তার চারপাশে সে সাজিয়ে রাখলো সংগৃহীত প্রাচীন দলিল, অবনীবাবুর আসল ডায়েরি আর সেই বেদনাদায়ক প্রেম কাহিনীর দুই চরিত্রের শেষ স্মৃতিচিহ্ন, একটি রূপোর নূপুর আর একটি বিবর্ণ হয়ে যাওয়া চিঠির টুকরো। চারপাশের বাতাস তখন অলৌকিক এক নিস্তব্ধতায় থমথম করছে। সে ডায়েরির শেষ পাতা থেকে সেই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করলো, যা এই অতৃপ্ত আত্মাদের মুক্তি দিতে পারে। প্রথম শব্দটা উচ্চারণ করার সাথেই পুরো ঘরটা কেঁপে উঠল। সেই পরিচিত তীব্র ঠান্ডা বাতাস আবার ফিরে এলো,
আর দেয়াল বেয়ে নেমে আসতে লাগলো কালো ছায়া। ঘুঙুরের আওয়াজটা এবার আর মৃদু ছিল না, তা তীব্র আর্তনাদের মতো রুদ্রের কানের পর্দায় আঘাত করতে লাগলো। কিন্তু রুদ্র এবার চোখ বন্ধ করে মন শক্ত রাখলো। সে জোরে জোরে মন্ত্র পড়ে সেই রূপর নুপুর আর চিঠিটা একাধারে জ্বলতে থাকা পবিত্র আগুনের শিখায় উৎসর্গ করলো। আগুনের আলো বাতাসে ছড়িয়ে পড়তেই ঘরের কোণ থেকে দুটি অবয়ব স্পষ্ট হয়ে উঠল। একজন জমিদার বাড়ির সেই তরুণী, আর অন্যজন তার প্রেমিক, যাদের নির্মম ভাবে আলাদা করা হয়েছিল। তাদের চোখে আর ক্রোধ ছিল না, ছিল এক অদ্ভুত আকুলতা। মন্ত্রের শেষ লাইনটি উচ্চারণ করার সাথে সাথে এক প্রচন্ড আলোর ঝলকানিতে পুরো কুঠুরিটা উদ্ভাসিত হয়ে উঠল। আর ঠিক তখনই সব শব্দ, সব ঠান্ডা এক নিমেষে উধাও হয়ে গেল। ছায়া দুটি রুদ্রের দিকে তাকিয়ে যেন কৃতজ্ঞতার এক মৃদু হাসি হেসে মিলিয়ে গেল বাতাসে। ভোরের প্রথম আলো যখন মাটির তলা সেই ঘরে এসে পৌঁছালো, রুদ্র ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো। আজ আর এই বাড়িতে কোনো ভারী বাতাস নেই, নেই কোনো ভয়ের আবহ। অবনীবাবুর আত্মা এবং সেই প্রাচীন অভিশাপ থেকে বাড়িটি আজ চিরতরে মুক্ত। রুদ্র ডায়েরিটা বুকে চেপে ধরে হাসি মুখে জমিদার বাড়ির সদর দরজা দিয়ে বাইরের পৃথিবীর আলোয় পা বাড়ালো। আজকের মতো গল্পটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।